সুনির্দিষ্ট প্রতিকার আইন বা এসআর অ্যাক্ট বা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, আমার এমসিকিউ নোটের শুরুর দিকে যেগুলো আছে সেগুলোই আমি দিয়েছি, এবং এমসিকিউ নোট থেকে কিন্তু এগুলো হেল্প নিয়ে করা, এমসিকিউ নোটেরই অংশ। পড়লে বুঝতে পারবেন, খুবই সহজ করে লেখা এবং প্রশ্ন উত্তর আকারে দেওয়া। আচ্ছা, যদি প্রশ্ন করা হয় যে, মজার প্রশ্ন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 58 ধারার বিষয়বস্তু কি, এই প্রশ্ন যদি করে উত্তর কি হবে? সুনির্দিষ্ট প্রতিকার আইনের সর্বশেষ ধারাই হচ্ছে 57, অর্থাৎ অত্র আইনে 58 নম্বর ধারাই নাই। আপনার এইভাবে প্রশ্ন হুম। করে। আবার সংবিধান নিয়ে এই ধরনের প্রশ্ন কিন্তু ভাই ভাই করে চাকরি পরীক্ষায়, যে সর্বশেষ যেটা আপনার আর্টিকেল, তারপরে একটা আর্টিকেল জিজ্ঞাসা করে। যেমন প্রশ্ন করতে পারে, পেনাল কোডের 512 নম্বর সেকশনে কি আছে বলেন। তখন উত্তর কি হবে? যে 511 সর্বশেষ, 512 বলে কোনো সেকশন নাই পেনাল কোডে। এগুলো হচ্ছে ইন্টারেস্টিং মজার প্রশ্ন। আচ্ছা, এরপরে দেওয়ানি কার্যবিধি। দেওয়ানি কার্যবিধির যেটার কথা প্রথমেই বলছিলাম, যে জুডিশিয়ারির যে 18 মানে লেটেস্ট প্রশ্ন, সেখানে কিন্তু একটা চলে আসছে অলরেডি অ্যামেন্ডমেন্ট থেকে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনাদের এমসিকিউ এবং রিটেন নোটে আছে। যেটা এমসিকিউ এবং রিটেন নোটে নাই সেটা আমি দেখাবো। দেখেন এইটা 16 নম্বর প্রশ্ন, টাকার ডিক্রি জারি কাকে দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে না, মানে টাকার মানে মানি শুটের মামলার এক্সিকিউশনের ক্ষেত্রে কাকে আটক করা যাবে না? এর আগে ছিল যে কোনো বয়স্ক মহিলাকে। এর আগে ছিল কি? যে কোনো বয়স্ক মহিলাকে। দিলুর বাবু, মনে পড়ছে? জি স্যার। জি স্যার। এখন সংশোধনী করে এটা পরিবর্তন করে দিয়েছে, কোনো বৃদ্ধা, বৃদ্ধা বলতে এখানে নারী পুরুষ উভয়, মানে মানে বয়স্ক কোনো নারী বা পুরুষ, কোনো অক্ষম ব্যক্তি, অক্ষম বলতে শারীরিক যে ক্ষমতা, মানে প্রতিবন্ধী টাইপের মানুষ এরকম, এবং গর্ভবতী কোনো মহিলা ও দুগ্ধদানকারী মহিলা এই ক্ষেত্রে। তাছাড়া সুস্থ কোনো মহিলাকে কিন্তু ধরা যাবে। বুঝতে পেরেছেন? তার মানে 4 ধরনের মানুষকে ধরা জি যাবে স্যার। না। এক হচ্ছে বৃদ্ধা, অক্ষম, কোনো ব্রেস্ট ফিডিং কোনো ব্যক্তি, মহিলা, এবং যিনি প্রেগনেন্ট লেডি। এই ধরনের 4 প্রকারের ব্যক্তিকে ছাড়া এবার যে কোনো বয়স্ক মহিলার বলার সুযোগ নাই। ঠিক আছে? জি। তারপরে এই যে সুদ, আহ, বিলম্বের জন্য খরচার উপর সুদ 6%, এটা আগে থেকেই জানেন। যেটা জানেন না সেটা আমি বলি, যেটা এই যে এইটা কিন্তু এবার জুডিশিয়ারির যেটা 18তম তে এসেছে, সেটা আমি এখানে লিখেছি। 18 নম্বরে এই প্রশ্নটা খুবই, আচ্ছা, খুবই মজার বিষয়। আমি এই নোটটা তৈরি করেছি কিন্তু জুডিশিয়ারির পরীক্ষার একদিন আগেই কমপ্লিট হয়ে গেছে, রিভিশন করছিলাম। তো এই প্রশ্নটা চলে আসছে জুডিশিয়ারির 18তমতে। আর আপনাদের সিপিসির 18 নম্বর প্রশ্নে কিন্তু এটা আবার মিলে গেছে খুবই সুন্দরভাবে। বাদী কর্তৃক মিথ্যা বা বিব্রতকর দাবি, মনে করেন যে আমরা সিআরপিসির বাদীকে শাস্তি দেওয়া ধারা কোনটা, কে বলতে পারেন? সিআরপিসি মানে ফৌজদারি মামলায় বাদীকে সাজা দেওয়া যায় কোন ধারায়? বুঝতে স্যার 201 না? বাদীর সাজা হয় ও, বাদির 250, সাজা। বাদীকে সাজা দেওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ। তো জি স্যার। 250-এ কিন্তু আগে আহ, আপনার পরিমাণটা কম ছিল, জরিমানার 3,000 টাকা ছিল, 3,000 টাকা থেকে ম্যাক্সিমাম 1,00,000 টাকা করা হয়েছে। সেটাও আছে নোটে, আমি সেটা হয়তো বা স্কিপ করে গেছি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 250টাও অ্যামেন্ডমেন্ট হয়েছে, নোটে আছে, আপনারা দেখে নেবেন। কারণ কালকে অনেকেই পাবেন আর পরশুদিন পাবেন। ঢাকা, রংপুর আগামী কালকে পেয়ে যাবেন নোট, পাবনা এবং মানে নোট 2 তারিখে পেয়ে যাবেন, আর 3 তারিখে অন্যান্য জেলায়। তার মানে 3 তারিখের মধ্যে সবাই নোট পেয়ে যাবেন, যারা অলরেডি 1 তারিখের মধ্যে অর্ডার করেছেন। আজকে যারা 1 তারিখ অর্ডার করেছেন তারাও 2-3 তারিখের মধ্যে নোট পেয়ে যাবেন। আচ্ছা, তো এখানে স্যার আমি মিলন ভাইয়ের নেটওয়ার্কের সমস্যা, আপনার কথা ঠিকভাবে আসছে না ভাই। বাসার বাইরে চলে যান, বলেন। ও, স্যার স্যার ওই যে বাদীকে মিথ্যা মামলা করার কারণে শাস্তি দেওয়া যায় 211 আছে, আর ওই তো 250 তো মিথ্যা তুচ্ছ বিরক্তিকর মামলা করার কারণে হয়। তাই এইখানে অ্যাকচুয়ালি কোনটা? হ্যাঁ সেটাই, এখানে 250 সিআরপিসি বললে 250, আর পেনাল কোড বললে 211। দুইটা তো দুইটা আইন। জি জি। জি জি। ঠিক আছে? ঠিক আছে। তো এখন ঠিক আছে। সিভিলেও কিন্তু মিথ্যা মামলার শাস্তি আছে। বাদী কর্তৃক মিথ্যা বা বিব্রতিকর দাবি মানে মিথ্যা মামলা, মানে আর্জি দিলে, কিংবা জি জি। বিবাদী কর্তৃক মিথ্যা বা বিব্রতকর আত্মপক্ষ সমর্থন মানে লিখিত জবাব, মানে বাদী এটা বিবাদী আগে থেকে সমান শাস্তি।
এটা এটা হ্যাঁ, আগে এটা 20,000 আগে থেকে টাকা ছিল। ছিল, এখন এখানে এটা আগে আগে 20,000 20,000 ছিল, টাকা এখন ছিল। 50,000। এখানে 50,000 হ্যাঁ, করা হয়েছে, এবং এটা কিন্তু জুডিশিয়ারির 18তম পরীক্ষা এবার চলে আসছে। 35 এর মধ্যে জি আছে, আগে ছিল 20,000, এখন 50,000। যারা নতুন আইন জানে না তারা কিন্তু ভুল করবে এটা। তো আপনাদের সতর্ক জি করে দিলাম, ভাইভাতে প্রশ্ন আসতে পারে, আসলে যেন উত্তর দিতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এরপর জি আমরা স্যার। এগিয়ে যাই, যে সিপিসির যে অ্যামেন্ডমেন্ট যেগুলো হয়েছে, দ্রুত আগাচ্ছি। চোখে পড়লে পড়লো, না পড়লে পড়ে নেবেন আপনারা। জি আচ্ছা, আরজি ও লিখিত জবাব বর্তমানে কিভাবে প্রমাণ করা যাবে? এফিডেভিট সহ লিখিত বিবৃতির মাধ্যমে। আগে বাদী অথবা বিবাদীকে দাঁড়িয়ে আদালতে কি করতে হতো? জবানবন্দি মৌখিকভাবে দিতে হতো, এখন এফিডেভিট সহ দেওয়া যাচ্ছে। ঠিক আছে, আপনাদের এই বিষয়টা বারবার পড়িয়েছি যখন ড্রাফটিং পড়িয়েছি আমি। হ্যাঁ, আরজির সাথে এফিডেভিট লাগবে কি লাগবে না, হলফনামা লাগবে কি লাগবে না, এটা নিয়ে অনেক ডিবেট হলো। এবং এটা আরজির সময় লাগবে না, কিন্তু লিখিত বিবৃতির সময় লাগবে। অর্থাৎ স্যার যখন স্যার আগে আ- স্যার আগে যে এফিডেভিট দিতে হতো, আরজি লিখিত জবাবের ক্ষেত্রে অন্তর্বর্তী কোনো আদেশের চাইতে গেলে সে সময় এফিডেভিট দেওয়া লাগতো। এখন তো এটা সংশোধন করে এটাই হয়েছে, তাই? এখানে আপনার আগে দাঁড়িয়ে, জি আপনার দাঁড়িয়ে যখন জবানবন্দি দিবে, ওই দাঁড়িয়ে আর মুখে জবানবন্দি বলা লাগে না। বাদীকে ওই যে হুম, এতগুলো খতিয়ান নাম্বার, দাগ নাম্বার সবকিছু আর বলা লাগছে না। এখন আমরা হুম, আরজির বিষয়বস্তুগুলো সংক্ষেপে তুলে দিচ্ছি এবং একটা এফিডেভিট যুক্ত করে দিচ্ছি। এটাই হচ্ছে বাদীর জি কি, জবানবন্দি। এটা বাতিল এবং এটার উপরে বাতিল জেরা, জবানবন্দি। এবং এটার উপরে জেরা হবে। এটা কিন্তু নতুন সংশোধনী। তা সংশোধনী নাই, কিন্তু নতুন প্রশ্ন আমার এই নোটের 61 নম্বর প্রশ্ন, যে এটা 61, এটা 61, এটা 62 করে দিবেন। অর্থাৎ সহকারী জজ আদালত প্রদত্ত ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে কোথায়? আমরা জানি যে জেলার কোনো যদি হয় তাহলে জেলা জজের কাছে যাবে। কিন্তু যদি সদরের হয়, তার মানে মেট্রোপলিটন এলাকার যদি সিভিল মামলা হয়, মেট্রোপলিটন এলাকার যদি মহানগর। সিভিল মামলা হয়, অনেকের মনে হতে পারে মহানগর আদালতে যাবে, কিন্তু হ্যাঁ, মহানগর আদালতের কোনো কি নাই, সিভিল এখতিয়ার নাই। মহানগর আদালতে কোনো সিভিল এখতিয়ার। রিভিশন হয় না, কোনো আপিল হয় না। তাহলে এই জেলা জজের কাছেই যাবে। অর্থাৎ মহানগরের বাইরের জমি হোক বা মহানগরের ভেতরের জমি হোক, ওই আপিল সবসময় জেলা জজের কাছেই যাবে, কারণ মহানগর দায়রা জজের কি নাই, সিভিল জুরিসডিকশন নাই। এটা কিন্তু সিভিল। গুরুত্বপূর্ণ প্রশ্ন। বুঝতে পারছেন? তার মানে এখানে মহানগর দায়রা জজ, অতিরিক্ত মহানগর দায়রা জজ, যুগ্ম মহানগর দায়রা জজ, এই তিনটি দায়রা জজেরই সিভিল মামলা এন্টারটেন করার ক্ষমতা নাই। মানে সিভিল জুরিসডিকশন নাই, দেওয়ানি মামলা সেখানে বিচার হয় না। লক্ষ্য করবেন আদালতে গেলে, খুবই গুরুত্বপূর্ণ জায়গা। তার মানে সদরের হোক আর সদরের বাইরে হোক, ওই জেলা জজের কাছে আপিল বা রিভিশন হবে। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এরপরে দেখেন যে তামাদি আইন, 6 নম্বর আইন। তামাদি আইন অল্প কিছু প্রশ্ন রেখেছি যেগুলো আপনারা জানেন। এখানে দেখেন যে কিছু ওই বিধান, চুক্তি প্রবলের মোকদ্দমা দায়েরের তামাদির বিধান 1 বছর, অনুচ্ছেদ 113 জানেন। মামলা করার যদি মেয়াদ উল্লেখ না থাকে 6 বছর, 120 অনুসারে। দরখাস্ত বা পিটিশনের জন্য মেয়াদ উল্লেখ না থাকলে 3 বছর, 181 অনুসারে। এই 3-4টা গুরুত্বপূর্ণ বিষয়। আর আর যেগুলো আছে এগুলো আপনাদের মনেই থাকবে, মনে না থাকলে বলবেন স্যার এই মুহূর্তে মনে পড়ছে না, তাহলে হয়ে গেল। ঠিক আছে, আর কিছু আছে এগুলো দেখে নেবেন। আচ্ছা, সাক্ষ্য আইন 7 নম্বরে। সাক্ষ্য আইনেও খুব একটা পরিবর্তন নাই, আমার আগের যে নোটগুলো ছিল সেখানে যা রেখেছে এখানেও, কারণ সাক্ষ্য আইনেরও কোনো অ্যামেন্ডমেন্ট হয়নি। তাই সাক্ষ্য আইনের আমার আগের যে এডিশন গুলোতে যে প্রশ্নগুলো ছিল ঠিক একই। এখানে আমি 40টা প্রশ্ন রেখেছি, খুবই ছোট ছোট।